जब भी रहूं संग तेरे बोलो हर गम शिकवा गिला आमी जेते देब ना সময়কে এক মুঠো ভরা জোছনা এটা গল্পকার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে তোর সাথে বাইপাস ধরে এগোতে এগোতে এখন আমরা পৌঁছে গেছি রাজপুরে এবং রাজপুরে আজকে যে অভিনেতার বাড়িতে আপনাদের সবাইকে আমরা নিয়ে যাব তাকে আপনারা এখন নিয়মিত ছোট পর্দায় দেখছেন, কিন্তু গত বছরেই তার পারফরম্যান্স কিন্তু আপনাদের সবার মনে প্রলয়ে তুলেছিল। তাহলে চলুন সেই অভিনেতার সঙ্গে ডিরেক্টলি কথা বলা যাক। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু সিটি সিনেমা। Thank you so much for having me. Please come. Sure. এসো। তো আজকে তো শুটিং নেই? না, আজকে শুটিং নেই। আজকে আমি সারা দিন বাড়িতে, আর আমি প্রচন্ড ল্যাদ খাই আর কি, তো সেই জন্য আমি সারা দিন বাড়িতে বসে আছি, ল্যাদ খাচ্ছি, ইনফ্যাক্ট আইপিএল দেখছি। বেশ। এসো। কিন্তু প্রত্যেকদিন কি মানে এখান থেকে যাতায়াত করা হয়? প্রত্যেকদিন এখান থেকে যাতায়াত করা হয়। আমার একটা বাইক আছে, ইটস মাই হান্টার। তো আমি হান্টার চালিয়ে বাইক নিয়ে ডুক করতে করতে আমি ফ্লোরে পৌঁছাই। তো বেশ গরম, তো মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো মানে ওয়েল প্রোটেক্টেড হয়ে বেরোতে। হ্যাঁ, একদম মানে ওই কাইন্ড অফ কি বলবো, আমি জাদু হয়ে বেরোই অ্যাজ ইফ, মানে আমি এতটা পর্যন্ত গার্ড থাকে, আমি হেলমেট পরে, মাস্ক পরে, সানগ্লাস পরে, আমাকে কেউ চিনতে পারে না। তো আমি অ্যাজ ইফ আরামসে যাই। হ্যাঁ, রোদটা প্রচন্ড, মানে এখন যে 42 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়, তো সেখানে দাঁড়িয়ে আর কি মানে যতটা প্রোটেকশন নেওয়া যায় আর কি, তো ওইটাই। বাট আমি এনজয় করি আর কি। তো বাড়ি কি প্রথম থেকে এখানে নাকি এখানে নতুন আসা হয়েছে? না, আমার বাড়ি হচ্ছে, আমার আগের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। আমি জলপাইগুড়ির ছেলে অ্যাকচুয়ালি। জলপাইগুড়িতে আমার একটা বাড়ি ছিল, আমার আসামেও একটা বাড়ি ছিল। তো 2011 সালে বাবা এখানে ট্রান্সফার হয়ে আসে। তো আমরা এই ফ্ল্যাটটা রিসেন্টলি নিয়েছি, ম্যাক্স টু ম্যাক্স মানে 3 মাস মতন হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ সেরকমভাবে সাজানো হয়নি। তো কিছুটা হলে আমার ঘরটা একটু হালকা করে সাজিয়েছি। আর এইটা একটা স্পেস, ওইখানে একটা স্পেস আছে, ওটাটা আমরা আচ্ছা ব্যালকনির দিকে তোমরা আজকে যেও না, কারণ ব্যালকনিটা একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। এখনো পর্যন্ত আমরা সেটাকে ক্রিয়েট করে উঠতে পারিনি, কারণ জাস্ট 2 মাস হলো আমরা এখানে শিফট করেছি। ব্যালকনি ওয়ালটা আমি একটু অন্যদিন দেখাবো। তো প্লিজ এসো, আমাদের ঘরে এসো। না কিন্তু মানে ও ঘরে তো যাবো, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি এখানে একটা দারুণ জিনিস আছে, এবং এই জিনিসটা কি মানে হয়, মানে স্কেটিং কি করা হয়? এই জিনিসটা আমাকে রিধিস দা দিয়েছে, মানে ফুলকি সিরিয়ালে তমাল দিয়েছে। ওর বক্তব্য যে এইটা আমি যদি শিখি আমার ব্যালেন্সটা খুব ভালো হবে, কারণ আমি কোথায় তুমি জিজ্ঞেস করতে জীবনের ব্যালেন্স চাইছো ভাই? আসলে ওর মনে হয়েছে যে না, বেসিক্যালি আমি খুব খারাপ ডান্স করি, মানে আমার ডান্সের অনেক সময় ব্যালেন্সটা মানে এদিক ওদিক হয়ে যায়, বাট আমি ফাইটটা খুব ভালো করি। তো সেই জন্য আর কি ও আমাকে এটা জন্মদিনে গিফট করেছে। খুব ইউনিক কাইন্ড অফ ছেলে, তাই আমাকে ইউনিক জিনিস গিফট করেছে। তখন আমাকে বলেছিলাম যে গিফট কাম চ্যালেঞ্জ, এটা কিন্তু গিফট কাম চ্যালেঞ্জ অ্যাবসলিউটলি। মানে আমি এটা ট্রেনিং নিতে গিয়ে আমি 2-3 বার পড়েছি, তারপরে মনে হয়েছে যে এটা আপাতত থাক, গরমটা যাক, তারপর করবো। অসাধারণ গরমের মধ্যে গরমে স্কেটিং, এটা মানে ঘামেও একটা স্কেটিং হয়ে যাবে, সমস্ত কিছু মিশিয়ে মিশে। বাড়িতে তুমি কি কৃষ্ণ ভক্ত? আমি প্রচন্ড কৃষ্ণ ভক্ত, আমার মা প্রচন্ড কৃষ্ণ ভক্ত, আমার বাবা প্রচন্ড কৃষ্ণ ভক্ত। তো আপাতত শ্রীকৃষ্ণের এই ছবিটাই আপাতত আমার এখানে আছে। এটা আমার একটা বলতে পারো আমার একজন ফ্যান দিয়েছে আর কি, ভারতলক্ষ্মী স্টুডিওতেই ফুলকি চলাকালীন আমাকে একজন ফ্যান দিয়ে গেছিলো, তো আমি এটা এখানে টাঙিয়েছি। আর আমার ঘরের যে ঠাকুর ঘর আমরা প্রপারলি এখনো করে উঠতে পারিনি, মানে যতটুকু আর কি যেটুকু সেট আপ করা যায় সেটা আমরা ওই ঘরে করেছি। বাট তোমরা যখন নেক্সট টাইম যখন আসবে, আমার পুরো রুমটা যখন একদম ডেকোর করা হয়ে যায়, তখন তোমাদের অবশ্যই দেখাবো। দেবমাল্য কি নিজে খুব গোছানো ছেলে নাকি মা বাবার? একদম না, মা সবটা দেখে, মানে মা অ্যাজ ইফ, মানে কি বলবো, মা বিং মা। মানে আমি যদি মানে চলে এলাম, জামাটা রেখে দিলাম, মা ওটাকে নিয়ে ওখানে মেলে রাখলো, বা ধরো জল খেলাম, জলের বোতলটা জাস্ট অ্যাজ ইফ মানে মানে খালি হয়ে বিছানায় এরকম করে পড়ে আছে, ওরকম করে পড়ে থাকে। তা আমি প্রচন্ড অগোছালো, বাট হ্যাঁ মাঝে মাঝে খুব মনে হয় যে আমার নিজেরই দেখে খারাপ লাগে, এটা আমার ঘর, আরে ঠিক আছে চলো চেঞ্জ করি, মানে একটু মানে গুছালাম, বা গিটারটাকে এখান থেকে এখানে রাখলাম। সো এইভাবেই চলে আর কি। বেশ, তাহলে তো গিটারটা শুনতে হবে। অ্যাবসলিউটলি। আচ্ছা, মিনওয়াইল মানে স্পিতি কবে যাওয়া হলো? স্পিতি আমি যাইনি, এটা আমাকে পুনুদা দিয়েছিল। পুনুদা মানে হচ্ছে সুদীপদা। সুদীপদা আর অনিদি ওরা ঘুরতে গেছিল, তো ওরা আমার জন্য এটা নিয়ে এসেছে। সো এটাকে আমি এখানে লাগিয়েছি। আর এটা আমাকে দিয়েছে হচ্ছে মানে আমার এক বন্ধু দিয়েছে,
তো সেটা আমি এখানে লাগিয়েছি। এটা আমার খুব কোয়ার্কি লেগেছে। সো আমি মানে ফ্রিজে অ্যাজ ইফ লোকে খাবার নেওয়ার জন্য যায়, আমি একটা এরকম নাকে হাত দেওয়াটা নিয়েছি। তো মানে ভাবছি বা কি নেবো বা কি খাওয়া যায় একটা এরকম, ওই জন্য এটা নিয়েছি। বাট হ্যাঁ এই আর কি। নিজের কার্টুন দেখা হয় এখন? প্রচন্ড দেখি আমি রোজ শিনচান দেখি। আমি শুটিংয়ে যাওয়ার আগে শিনচান দেখি। আমি শুটিং থেকে বাড়ি আসার পরে স্নান টান করে যখন মানে ধরো টিফিন বা ডিনার করার পর আমি মানে ধরো আধ ঘন্টা বা 1 ঘন্টা মধ্যে শিনচানই দেখি। আমার প্রচন্ড শিনচান ভালো লাগে। টম এন্ড জেরি দেখা হতো, আমি আর মা একসময় একসাথে টম এন্ড জেরি দেখতাম, শিনচান দেখতাম। সো কার্টুনটা খুব দেখা হয় এখনো। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। রাজদা জানতো এই ব্যাপারটা যে এখনো কার্টুন দেখে? না, রাজদা জানতো না। রাজদা জানলে আমাকে নিত না ওটাতে। না, জোকস অ্যাপার্ট। মানে প্রলয়ের জন্য আমি যেই মানে কি বলবো, মানে যেই শার্টটা পেয়েছি, যেই প্রত্যেকটা মানুষ এখন আমাকে চিনতে পারে, প্রলয়ের জন্যই চিনতে পারে। হ্যাঁ, আমি টেলিভিশন হয়তো এই রিসেন্টলি করছি। ফুলকির আগে আমার টেলিভিশনের যে এই ভাস্ট দর্শক যে আছে, সেটা আমার সত্যি কোনো ধারণা ছিল না। ফুলকি চলাকালীন, ফুলকি এখন চলছে, রাস্তাঘাটে আমাকে লোকজন যখন দেখে তারা পিয়াল দাদা বলে ডাকে, তারা এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়। তো এটা আমার কাছে বিশাল বিশাল বড় পাওয়া। মানে আমি কোনোদিনও ভাবিনি শ্রীতমাদিনী, কোনোদিনও ভাবিনি যে আমি হয়তো অভিনয় করে এতটা মানুষের কাছে পৌঁছতে পারবো বা তাদের আমার কাজটা ভালো লাগবে। প্রলয় দেখে মানুষের এত ভালো লেগেছে, এটার জন্য আমি মানে ভীষণভাবে ওভারওয়েলমড। অভিনয় আসার স্বপ্নটার গল্পটা শুনবো এবার ধীরে ধীরে। হ্যাঁ, প্লিজ এসো। আচ্ছা, হ্যালো, সরি তোমাদের ডিস্টার্ব করলাম। আচ্ছা, আমার মা অমিতা গুপ্ত আর আমার বাবা দিজ্জয় গুপ্ত। আচ্ছা, তো আমরা বসে যাই নাকি একটু? হ্যাঁ, অ্যাবসলিউটলি বসো। আমরা এখানটাই বসে আছি, তুমি বসে যাও। আচ্ছা, বসো। তো সবাই মিলে একসঙ্গে এখন, আজকে তো আইপিএল দেখা হচ্ছে, রবিবার দিন বলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাবার ছুটি আছে রোববার, ওরও ছুটি। বেসিক্যালি আমরা যখন ছুটি দিত না, এখন দিচ্ছে আর কি রোববার করে। হ্যাঁ, তোমরাও একটু শান্তি পেয়েছো? আমরা একটু শান্তি, মানে আসলে এত কাজের চাপ ওর, তো ওরা সবাই মিলে মানে বলে এখন মানে সেকেন্ড সানডে থাকতো ছুটি, এখন দেখছি প্রত্যেক রোববারই ছুটি থাকছে। আর ওর বাবার তো ছুটি থাকে রোববার। যাই হোক, দুজন বাড়িতে আছে, আইপিএল যখন চলছে আইপিএল দেখছে, আমার কোনো সিরিয়াল দেখা হচ্ছে না। আচ্ছা, ছেলে কার বেশি বন্ধু, তোমার না আঙ্কেলের? আমার। আচ্ছা, মানে আসলে ওর বাবাকে তো সবসময় পায় না, যতক্ষণ বাড়িতে থাকে আমাকেই পায়। এবার বেসিক্যালি মানে ওই জন্য ছোটোবেলার থেকে মানে ও আমার সাথে সব কিছু মানে শেয়ার করে আর কি। আর ওর মানে বন্ধুত্বের মতন আর কি ওর সাথে আমার আর কি বেশি। তবে ওর বাবার সাথেও মানে বাবাও কিন্তু মানে বন্ধুর মতনই বাবার মেশে আর কি ছেলের সাথে। কোনো মানে খুব রাশভারী মানুষ না কিন্তু বাবা। আচ্ছা, হ্যাঁ, মানে খুব ফ্র্যাঙ্কলি মেশে কিন্তু ছেলের সাথে। আচ্ছা, এটা ওর সাথে কথা বললে বুঝতে পারবে। আচ্ছা, ভয় কাকে বেশি পায়? আমি মানে ভয়, দেখো আমি না ছোট থেকে মানে বাবা মা আমাকে প্রচন্ড স্নেহে বড় করেছে। আমি যেহেতু বাবা মার একটা ছেলে, মানে হ্যাঁ অনেকেই বাবা মার একটা ছেলে হয় একটা মেয়ে হয়, কিন্তু আমরা ছোট থেকে মানে আমি বিশেষ করে ছোট থেকে আমরা অনেক রকম ফেস দেখেছি। আমার বাবা মা আমাকে নিয়ে ওরা মানে অনেক রকম ফেস দেখেছে। অনেক একটা খুব খারাপ সময় গেছে আমাদের। তো সেই সময়টার থেকে আমরা যখন আজকে এইটুকু জায়গায় আসতে পেরেছি, এটার জন্য আমি মানে ওরা যে অবদানটা আমার লাইফে ওদের, সেটা তো আর মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো ওরা না কোনোভাবেই কোনোদিনই আমাকে প্রেশার ক্রিয়েট কোনো কিছুতে করেনি বা বকাবকি করেনি। মানে ওরা জানতো যে হয়তো আমি যেটা করব সেটা ওদের ভালোর জন্য করবো বা ওদেরকে জানিয়ে করব। তো মানে ওরা আমার বলতে গেলে ওরাই আমার সব থেকে বেশি মানে কি বলবো সাপোর্ট সিস্টেম। মানে বাবা মা দুজনই, মানে এমন নয় যে বাবাকে ভয় পাই বা মাকে ভয় পাই বা বাবাকে সব কথা বলি না, মাকে সব কথা বলি না, আমি দুজনকে সব কথা বলি। আমার পেটে কোনো কথা থাকে না, আমি ওদেরকে দুজনকে এসে বলে দিই। ধরো সারাদিন শুটিংয়ে কী হলো, আমি বাবাকে এসে বলি, মাকে এসে বলি। আমরা একসঙ্গে এখনও পর্যন্ত মানে ধরো যখন শুটিং শেষ হয় আমি কোনো দিকে তাকাই না, আমি সোজা বাড়ি আসি। হ্যাঁ, এবার ধরো যেদিন ধরো অ্যাজ ইফ 11:30 12টা হয়ে যাচ্ছে দ্রুত, সেদিন হয়তো একসঙ্গে ডিনার করা হয় না, কারণ দুজনেই যেহেতু ওরা দুজনেই মানে প্রেশারের রুগী, তো ওরা আর কি মানে তাড়াতাড়ি খেয়ে নিতে বলে। ইনফ্যাক্ট সেটাই হওয়া উচিত, ওষুধ খাওয়ার টাইম থাকে। বাট মাঝে মাঝে বাবা মা দুজনেই আমার জন্য ওয়েট করে। ধরো 12টা 12:30 1টা হয়ে গেল, আমার জন্য বসে আছে, না কেন তোর সঙ্গে একসঙ্গে খাবো। তো এটা এখনো চলে। মানে তিনজন আমরা, আর ওর সাথে ও তো দুপুরে থাকছে না, এবার রাতেও মানে ডিনারটাও আমরা করবো না, ছাড়া করবো, এটা আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য ওর বাবা বলে না ঠিক আছে ও আসুক, তারপর একসাথে ডিনার করবো। ওই জন্য বসে থাকি। সে রাত হয়ে যাচ্ছে, 12টা বাজছে, 12:30 বাজছে, যেন কালকে না পরশুই তো 1:45 হলো, এরকম আর কি। সেটা হতেই থাকে, কোনো ব্যাপার না। তো আঙ্কেল একটু তোমার কাছে আসি, যে ছেলে আজকে যে পরিচিতিটা পেয়েছে
সেটা গর্বিত তো তোমরা নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার অফিস বলো, তোমার কাজের জায়গায় বলো, ওর একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে, শুধুমাত্র তোমার ছেলে হিসেবে নয়, অভিনেতা হিসেবে। এই মুহূর্তটা মানে যবে থেকে তোমার জীবনে এসেছে, তোমার জীবনটা কতটা বদলে গেছে বা তোমার অনুভূতিটা কতটা পাল্টে গেছে? এটা একটা দারুণ, কারণ আমাকে রাস্তাঘাটে যখন কেউ দেখে জিজ্ঞেস করে ছেলে কী করছে, সবাই। আজ সকালে যেমন সকালেও আমার অফিসের সামনে গিয়ে বসছে, রাস্তা দিয়ে পেপার বিক্রেতা যাচ্ছে, ওদের যে পিয়াল বসে আছে, পিয়াল বসে আছে, এগুলো ভালো লাগে। তুমি ওর পরিচিতি আমারও অনেকটা, মানে কাজের দিক দিয়েও ভালো, লোকের পরিচিতি হচ্ছে, সবাই জিজ্ঞেস করে ছেলে কী করছে, এখন কোনটা করছে, ভালো লাগে। ওর ছেলের কাজ দেখে সবাই খুব প্রশংসা করছে যে আপনার ছেলেকেও বলে আপনার ছেলের এই কাজটা দেখলাম, আবার প্রলয় হয়েছে বলো, আবার প্রলয় দেখলাম, বা সিরিয়ালগুলো দেখছি। মানে অনেকে, ওর বাবা এসে আমাকে বলে যে মানে প্রচুর লোকে, মানে পেশেন্ট পার্টি বলো বা স্টাফরা বলো, মানে অনেকে এসে এরকম ওর বাবাকে বলে। মানে তখন আমার খুব মানে জিজ্ঞেস করে বা এই কাজটা দেখলাম খুব ভালো হয়েছে, খুব ভালো করছে ছেলে, আরও ভালো হোক, আরও বড় হোক, আরও ভালো ভালো কাজ করুক বলে। ওর বাবা তো ভীষণ মানে ভীষণ গর্বিত হয় যে মানে আমার ছেলে করছে, বাড়ির লোকে এসে বলছে, লোকে দেখছে। এটা ফোন করে আমাকে বলে ছেলের অভিনয় দেখলাম, কাল ছেলের ওটা দেখলাম, খুব ভালো লাগলো। মানে একটা জিনিস, মানে এটা আমি বলবো তোমাকে, যখন একটা স্কোপ হলো বলার, আমি হয়তো ভেবেছিলাম যে এটা মানে পরে বলবো, বাট এখন যখন স্কোপ হলো বলছি। বাবা আজ পর্যন্ত আমার যতগুলো কাজ বেরিয়েছে, তার ধরো সেটা যদি আনন্দবাজার পত্রিকায় হোক বা ধরো এই সময়তে হোক বা যে কোনো খবরের কাগজে হতো, মানে হয় আর কি, ধরো প্রলয় নিয়ে কোনো কিছু বেরিয়েছে, বা আমি যে সাউথ ফিল্মটা করে এলাম সেটা নিয়ে যে আর্টিকেলটা বেরোলো, বা ফুলকির যে বিভিন্ন রকম আর্টিকেলসে বেরোচ্ছে, বাবার প্রত্যেকটা খবরের কাগজে ঠিক ওই পোর্শনটাকে কেটে বাবার ফাইলে রাখা। ইভেন এটা কিন্তু আমি করি না, মানে এটা আমি দেখছি এটা বাবা নিজেই করে, নিজেই নিয়ে আসে। মানে বাবা তো পেপারটা নেয়, বাট শুধুমাত্র ওই পেপার, ওই পার্টিকুলার ওই পোর্শনটা বাবা একদম চোখের ধনের মতন করে এখনো আমাদের ওই মানে আমাদের যে লকারটা আছে সেই লকারে বাবারও ফাইলে রাখা, মানে একদম পার্ট। ইনফ্যাক্ট তোমাকে বলছি, গোয়েন্দা জুনিয়র যখন করেছিলাম আমি, গোয়েন্দা জুনিয়র প্রত্যেকটা খবরের কাগজে বেরিয়েছিল, তারপরে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় পোস্টার্স হয়েছিল, মানে তোমার কী বলে এটাকে ব্যানার টানানো হয়েছিল। তখন যখন খবরের কাগজে বেরিয়েছিল, সেই খবরের কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু বাবা একদম কেটে রেখে একদম তোমার ওই ফাইলের মধ্যে রাখা। তো এইটা আমি বলবো যে এটা আমি পেয়েছি, এটা আমি পাই এখনো। তো ওটাই কিপস ইউ গোয়িং। অ্যাবসলিউটলি। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. এ তো গেল সম্পূর্ণ একটা ভালো দিক, কিন্তু আমরা অনেক, যেহেতু নিজেই বলো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, এবং বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের বাবা মারা স্বপ্ন দেখে যে ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কিংবা ভালো জায়গায় চাকরি করবে বা ব্যবসা করবে। কারণ অভিনয়ের জায়গাটা হ্যাঁ মানে খুব ভালো দারুণ কিছু হওয়ার পরে ডেফিনেটলি তাদের সেটা একটা পেশা হয়ে যায়, কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে অভিনয়ের জগতে আসাটা অনেকের কাছে একটা দুঃসাহস মনে হয়। সে জায়গা থেকে দাঁড়িয়ে যখন আজকে তো একটা পরিচিতি পেয়েছে, যখনও সেই পরিচিতিটা পায়নি তখন তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের বন্ধু বান্ধবদের কি আজকের মতন ভালোবাসাটা ছিল ওর প্রতি? কারণ আমরা দেখেছি মানুষ সাফল্য পাওয়ার পরে মানুষ বদলায়, সাফল্য যতদিন না আসছে ততদিন মানুষের রং আবার আরেকটা থাকে, মানে কি করবে ওই তো করে বেড়াচ্ছে। তোমরা কতটা দেখেছো? কারণ ও অনেকটা ছোট, তোমরা ওর অবধি হয়তো আঁচটা পৌঁছে দিতে চাওনি, কিন্তু তোমরা সেই মানুষগুলোকে চিনতে পেরেছিলে। কি বল? একদমই তাই। মানে তখন অনেকে অনেক রকম কথা বলতো, মানে আত্মীয় স্বজন বলো, চেনা পরিচিত বলতো বা মানে ও যে এই জগতে যাচ্ছে বা গেছে, এটা সবাই খুব একটা করতো না, ভাবতো যে এটা করে কি হবে, তার চেয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করার চেষ্টা করুক, বা কিছু একটা চাকরি বাকরি করুক, তোমরা এত কষ্ট করে ওকে বড় করেছো। তারপরে যখন আস্তে আস্তে আমরা তখন বলে গেছি, আমরা কারো কথা কান নেইনি, কারণ মানুষ তো বলতেই থাকে এরকম। আর আমি ভীষণভাবে চাইতাম, মানে গান বলো, অভিনয় বলো, আমি ছোটোবেলার থেকে করে এসেছি। এবার আমি থিয়েটার করতাম, নাটক করতাম। আমি দীর্ঘ 17-18 বছর নাটক করেছি। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কমে গেল। তা ওর কোনো মানা নেই, আমার শ্বশুরবাড়ির থেকে কোনো মানা ছিল না, কোনো দিনও বারণ করেনি, কিন্তু মানে ও হলো অনেক রকম পরিস্থিতি আস্তে আস্তে আর কি কমতে করে বন্ধ হয়ে গেল। গানটাই ধরে রেখেছি, গানটা আজও গাই।
তা গানের গলা মানে যেহেতু আগের মতো নেই, নষ্ট হয়ে গেছে অনেকটাই। তা গাইতে পারো, হ্যাঁ, ছেলের জন্য একটা গান হোক না। আর হচ্ছে যার জন্য মানে কিন্তু এই যে আমরা মানে অন্য কারোর কথা কিন্তু আমরা ধরে রাখিনি, আমরা বলছি কে কি বলছে বলুক, বাবা বলছে বলুক গে। হ্যাঁ, লোকে তো আর কিছু আমাদের জন্য করে দিতে আসবে না, যা করতে হবে আমাদেরকেই করতে হবে। তো ওর যখন শখ, ওর যখন এই অডিশন দিয়ে দিয়ে ও কাজ করতে চাচ্ছে, পাচ্ছে, অডিশনের সাথে সাথে ওর বাবা ওকে অডিশন দেওয়াতে নিয়ে যেত। হ্যাঁ, ভোরবেলা উঠে অডিশন দেওয়াতে নিয়ে যেত। প্রথমবার আমি গেছি, আমি আর ওর বাবা গেছি ওকে নিয়ে, তারপরের থেকে ওর বাবা বেশ কয়েকবার নিয়ে গেছে। তো এরকম মানে লোকে বলতেই থাকতো বা বলছে। এখন আর কিছু, তারা এখন উল্টে মানে আরো মানে এখন তাদের এখন মানে বাবা বান্টি ভালো কাজ করছে, ওর ডাক নাম বান্টি, বাবা বান্টি ভালো কাজ করছে, বান্টি এটা দেখছি, বা কি বান্টি মা খুব ভালো হচ্ছে ছেলেটা, মানে আমাকে দেখলে মানে এরকম আর কি। ওর বাবাকে যেমন বলে আমাকেও তেমন বলে প্রচুর লোক, মানে এরকমভাবে চলছে আর কি। আঙ্কেল তুমি কি বলবে? একদম ঠিক, ওই যা করেছে তাই। মানে বাবা প্রচন্ড শাই, খুবই স্বল্প ভাষীয় মনে হয়। মানে একটু আগে তুমি বলছিলে যে অনেকগুলো ফেজের ভেতর দিয়ে আমরা গেছি, যে মানে তুমি উজ্জ্বই রাখলে, তোমাকে আমরা সবসময় হাসি খুশি দেখেছি, মানে কখনো তুমি একটা খারাপ ফেজের ভেতর দিয়ে গেছো এটা আজকে তুমি না বললে হয়তো আমরা কেউ বুঝতে পারতাম না, অনেকেই জানে না। একদমই তাই। লাইফের সেই ফেজটার ব্যাপারে তুমি কথা বলতে চাইবে কি? দেখো মানে এই ফেজটা না অনেকেরই যায়, সত্যি কথা বলতে। আমাদেরটা হয়তো একটু ডিফারেন্ট গেছে হয়তো, সেটা ধরে নাও ফিনান্সিয়াল দিক থেকে তো সবারই যায়, আমাদেরও ফিনান্সিয়াল দিক থেকে প্রচণ্ড একটা খারাপ সময় গেছে। মানে আমি এখনও পর্যন্ত চোখ বন্ধ করলে ওই দিনটা দেখতে পাই যখন আমরা কলকাতায় এলাম। তখন বাবা বেসিক্যালি বাবা হচ্ছে প্যাথোলজিস্ট, এক্সরে টেকনিশিয়ান আর কি। বাবা ওখানে বাবা জলপাইগুড়িতে দীর্ঘ 12 বছর এই ফিল্ডের সঙ্গে যুক্ত ছিল। যখন কলকাতায় শিফট করে, তারও বেশি হয়তো, যখন কলকাতায় আমরা শিফট করি তখন একটা খুব মন্দা যায় কাজের দিক থেকে। এবার ওই টাইমটাতে না আমার মনে আছে, আমি এখনও চোখ বন্ধ করে দেখতে পাই, বাবা একটা পার্লেজি ফ্যাক্টরিতে চাকরি করতো। তখন যে পার্লেজির যে ওই বিস্কিট যে প্যাকেটগুলো হয় সেটা যখন র্যাপ করার সময় ভেঙে যায়, যেই ভাঙা যেগুলো আর কি আলাদা করে রাখা হতো, সেই আলাদা করে ওই রাখা বিস্কিটগুলো আমরা বাড়িতে নিয়ে আসতাম, আমরা সেটা খেতাম, সেটা খেয়ে আমরা দীর্ঘদিন কাটিয়েছি। আমার সেই দিনটাও মনে আছে, ইনফ্যাক্ট আমার এই দিনটাও মনে আছে যেদিন আমি আমার বাইকটা কিনলাম। বা আমি হয়তো প্রলয়ের জন্য রাজদা আমাকে ডাকলো, প্রলয়ে হিট করলো, প্রলয়ের জন্য মানুষ আমাকে চিনতে পারছে, বা ফুলকির পিয়ালের জন্য আমাকে চিনতে পারছে। তো এই জার্নিটা সবার থাকে, মানে আমি বলছি না যে এটা শুধুমাত্র আমারই জার্নি, এটা প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা মেয়ের জার্নি, বিভিন্ন ক্ষেত্রের জার্নি, কারোর কম কারোর বেশি, এক্স্যাক্টলি, কিন্তু থাকে অ্যাবসলিউটলি। তো এইটাই একটা ব্যাপার। তো আরেকটা জায়গা বলো যে আবার প্রলয় হিট হওয়ার পরে আর দেবমাল্যর একটা পরিচিত হলো, তার আগেও তো তুমি কাজ করেছো, সেই কাজগুলো থেকে হয়তো সেই পরিচিতিটা তৈরি হয়নি। এটা কি খারাপ লাগার জায়গা না? তুমি এটাই ভেবেছিলে যে সামডে ইট উইল বি ক্লিক? অ্যাবসলিউটলি, মানে দেখো মানে কি বলবো, মানে সব কাজ কি আর হিট করে? আর আমার কাছে ওই জিনিসটা ছিল না যে আমি এই কাজটা করলে এই কাজটা হিট করলো না, বা এ বাবা আমাকে পরে কেউ চিনতে পারবে না, ওটা ছিল না। আমি যেহেতু থিয়েটার থেকে ওঠা ছেলে, থিয়েটার করতাম, আমি কোনো তোমাকে ঢুকতেই বললাম না যে আমি কোনোদিনও ভাবিনি যে আমার কাজটা এত সংখ্যক মানুষের কাছে পৌঁছবে। তো সেখানে দাঁড়িয়ে আর কি মানে আজকে এতজন মানুষ দেখছে, তখনও কিছু কিছু মানুষ দেখতো, আমি তোমাকে বলছি তখন যদি আমার কাজটা 5 জন দেখতো, এখন হয়তো 50 জন দেখছে, ইন ফিউচার সেটা হয়তো 5,000 জন হবে, তারপরে গিয়ে সেটা 5 লাখ হবে। বাট আমার কাছে মানে ওইটা কোনো ম্যাটার করে না, মানে আমার কাছে ওটা ম্যাটার করে না যে আমার কাছে আমার কাজটা কতজন মানুষ দেখলো, বা যদি 5 জনও দেখে আমার কাজটা, আমি সেটাতেই প্রচন্ড খুশি হইব। জলপাইগুড়ি থেকে তো জীবন শুরু, সেখান থেকে কলকাতায় এসে অভিনয়ের প্রথম পদক্ষেপটা হয়েছিল কিভাবে? মানে ফার্স্ট পোর্টফোলিও, ফার্স্ট অডিশন, কার সাথে কন্ট্যাক্ট করব, এই জগৎ এটা কি জানা ছিল নাকি? না একদম মানে কি বলবো, মানে একদমই অ্যাবান্ডেন্ট ছিল, মানে অ্যাজ ইফ আমি তো থিয়েটার করতাম। আমি কলকাতা আসার পরে থিয়েটারটা শুরু করি, কৃষ্টি সংসদ সোনারপুরের সঙ্গে আমি আমার প্রথম থিয়েটার শুরু করি। তখন অনেক ছোট আমি, তো ছোটো থেকে না একটা অভিনয় করবো আমি খুব ফ্যাসিনেটিং ছিলাম। মানে ধরো যখন আমি তো দেবদা জিদ্দা, তারপরে ধরো শাহরুখ খানের বিশাল বড় ফ্যান, আমি দেখতাম ওদেরকে দেখি বড় হওয়া আর কি, ওদেরকে দেখি স্বপ্ন দেখা। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে তখন দেখতাম যে ওই দরজা খুললো, গাড়ি থেকে পাটা নামলো, ধুলো উড়লো, আমারটা দারুণ লাগতো দেখতে। তো তখন মনে হচ্ছে যে আমিও কোনোদিন হয়তো অভিনেতা হব বা হিরো হব। পরে গিয়ে সেটা আস্তে আস্তে আমার কিছু থিঙ্কিং প্রসেস পাল্টায়, তখন অভিনয়ের দিকেই বেশি ঝোঁকটা যায়।
তখন এরকম বাবা ওই তোমাকে বললাম বাবা প্রচুর খবরের কাগজ কিনতো, বাবা তখন খবরের কাগজ কিনে আনতো। আনন্দবাজার পত্রিকাতে যেই পোর্শনগুলোতে পাত্রপাত্রী চাই যে থাকতো, কর্মসংস্থান এক্স্যাক্টলি, তার ঠিক নিচে এরকম লেখা থাকতো যে ইন্দুপুরি স্টুডিওতে 10টা থেকে 12টা পর্যন্ত অডিশন আছে, অমুক বয়স থেকে অমুক বয়সের ছেলেমেয়েরা চলে আসো অমুক দিন বা অমুক সময় থেকে। এরকম আমি প্রচুর গেছি, ইন্দ্রপুরি বলো, এনটিমন স্টুডিও বলো, 13 নম্বর স্টুডিও বলো। প্রথম শুরু করে মাধ্যমিক দিয়ে, মাধ্যমিক দিয়ে আমরা বলছিলাম যে তুই কর কিন্তু পরীক্ষাটা দিয়ে দে, পরীক্ষার মানে মাধ্যমিকটা দে, তারপরে মানে আগের থেকেই চেয়েছিল। তা আমরা বললাম যে তুই মাধ্যমিকটা দে, মাধ্যমিকটা দেওয়ার পরে তুই অডিশনগুলো দে। তো মাধ্যমিক দেওয়ার পরে অনেকটা দিন তো রেস্টে থাকে, মানে রেজাল্ট ওঠার আগে 3 মাস, তখন ও অডিশনগুলো দিতে শুরু করে। তখন ওর বাবা আমি নিয়ে যাই, কোনো সময় কোনোটা ওর বাবা একাই নিয়ে যায়, বা ওর বাবা এরকমও হয়েছে যে ওর বাবা আমিও নিয়ে যেতে পারি না, আমি চিনি না, বা ওর বাবাও কাজের চাপে নিয়ে যেতে পারেনি, ওর বাবার এক স্টাফকে ভাড়া টাড়া দিয়ে ওকে দিয়ে পাঠিয়েছে, যে ওই স্টাফকে বলেছে যে তুমি যাও আমার ছেলেকে নিয়ে, আমি যেতে পারছি না, আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি ওকে অডিশন মানে ও অডিশন দেবে, তুমি ওর সঙ্গে যাও। উনি গেছেন, উনি থেকেছেন, অডিশন দিয়ে ওকে আমার সঙ্গে করে নিয়ে এসেছেন। আর তখন প্রচুর মানে তোমার প্রচুর প্রায় 100-150 উপর অডিশন দিয়েছে। হ্যাঁ, পোর্টফোলিও ছবি করে, পোর্টফোলিও ছবি তুলেছে, তুলে সেই কত মানে বাবা আমার এত টাকা লাগবে পোর্টফোলিও ছবিতে। কত টাকা খরচা হয়েছিল? তখন খরচা হয়েছিল আমার 2000 টাকা মতো, 2000 টাকায় 8টা ছবি। তখনকার দিনে 2000 টাকাটা অনেক। আমাদের পক্ষে তখন মানে যেই সময়টা ও পোর্টফোলিও ছবি তুলেছে 2000 টাকা দিতে হবে, তখন আমাদের ওই 2000 টাকাটা দেওয়া প্রচণ্ড চাপের ছিল, কিন্তু অনেক কষ্ট করেও কিন্তু বাবা ওই টাকাটা দিয়েছে। হ্যাঁ, আর আমিও টিউশনি করতাম, অনেক স্টুডেন্ট পড়াতাম বাড়িতে, টিউশনি করতাম, কারণ দেখতাম যে খুব পরিস্থিতি মানে হচ্ছে না আর কি, ওই জন্য পরিস্থিতি চাপে পড়ে আমাকেও অনেক কাজ করতে হয়েছে। ওর বাবার ওই জন্য ওকে পোর্টফোলিওর জন্য ওকে দিয়েছে আর কি টাকা। তা ওই পোর্টফোলিও ছবি আজও আমার ঘরে আছে, মানে কিছু কিছু পাঠাতো আর বাড়িতে বাকিগুলো রয়েছে, ওইগুলো দেখানো যাবে না। অসম্ভব জঘন্য পোর্টফোলিও ছবি আমার। তখন আই ওয়াজ 109 কেজিস এট দ্যাট টাইম, তোমাকে আমি বলেছি। তো তখন আর কি মানে কি বলবো, মানে মাথার ব্যান্ডটাকে হাতে ব্যান্ড করে, কানের মধ্যে ওই কালো ওই তোমার মেলা থেকে পাওয়া যেত না 5 টাকার দুল, এরকম করে এরকম করে দাঁড়িয়ে, মানে ও বিভৎস লেভেলের একটা পোর্টফোলিও, যার জন্য আমি কাজ পেতাম সেটা আমি বুঝতে পারছি যে ইস তখন মানে আমরা তো তখন বুঝতাম না যে একদমই কিভাবে তুলতে হয় পোর্টফোলিও, আমাদের নতুন, আমি প্রথমবার নাম শুনেছিলাম। বাচ্চা ছেলে একটা, ওকে কেউ গাইড করবে, তারপরে তো আমরা যেহেতু জানি না, এবার ও কি করে বুঝবে যে আমাকে এভাবে কোন পোজে কোন কিভাবে করে আমাকে ছবিটা তুলতে হবে। ও যখন ও ভেবেছে আমাকে এইভাবে সে যে আমি ছবি তুলি, সেটাই আমি পোর্টফোলিও বানিয়ে আমি ওখানে দিয়ে আসি। মানে আমি ভেবেছি যে আমার মাথার ব্যান্ডটা যদি আমি হাতে বাড়ি আমার খুব কুল লাগবে। আচ্ছা, কুল লাগবে, তাই আমাকে কুল লেগেছিল। এবার এত কুল লেগেছে বাদ বাকিদের আমাকে নেয়নি। হ্যাঁ, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে আর কি। আচ্ছা বেশ, তারপরে মানে থিয়েটার থেকে আস্তে 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 আমার ফার্স্ট ব্রেক হয় হচ্ছে গড়িয়াহাটের গ্যাংলর্স, যেটা আমার হইচইতে হয়েছিল। হইচই প্রথম দিকের কাজ, ওইটা ওরা একটা সিটকম মানে সিচুয়েশন কমেডি একটা, সেখানে সৌরভ দাস, অয়ন ভট্টাচার্য আর আমার আর কি লিড ছিল। তো সেটা দিয়েই আমার প্রথম কাজ শুরু। তারপরের একটা ফেজ গেছে শ্রীতমাদি, যখন আমি ওই লিডটা করে আসার পরেও আমি নাম করছি না, 2টো টেলিভিশনে আমি জুনিয়র আর্টিস্টের চরিত্র করেছি। আমি তোমাকে বলছি 250 টাকার চরিত্র করেছি, সেই 250 টাকা চেক আনতে গেছি 150 টাকা খরচা করে, মানে বিভৎস দূরে সেই জোকার দিকে। আর আমার বাড়ির থেকে জোকার ওই স্টুডিওটা প্রচুর দূর, নারায়ণী স্টুডিও এক্স্যাক্টলি। তো সেখানে একদম মানে অপোজিট মেরু বলতে পারো। হ্যাঁ, প্যারালাল রুট একেবারে। তো সেখানে গেছি, কারণ তখন না মানে জুনিয়র আর্টিস্টদেরও চেক হতো। এবার 250 টাকার চেক আমি আনতে গেছি 100-150 টাকা খরচা করে বাসে। তখন আমাকে যখন আমার গড়িয়াহাট গেল যারা দেখেছিল, তারা আমাকে তখন বলেছিল যে তুই এখানে কেন করছিস, বা তুই এখানে কেন এসছিস, তোর এইটা জায়গা না, তুই এত বড় বড় লোকজনের সঙ্গে কাজ করেছিস, তুই ওয়েট কর, তুই কাজের জন্য ওয়েট কর, নিজেকে গ্রুম কর। বাট তখন একটা ফেজ এসেছিল যখন আমার কাজের খুব দরকার ছিল, না হলে কোন ছেলে একটা লিড করার পরে গিয়ে 250 টাকার জন্য সে জুনিয়র আর্টিস্টে কাজ করতে যাবে। তো এই ফেজটা গেছে, বাট আমার মনে হয়েছে যে ওইটা হয়তো আমার প্রসেসেই ছিল। সেই জন্যই কি আজও দাঁড়িয়ে সেটেতে যারা একদিনের জন্য কাজ করতে আসে, জুনিয়র আর্টিস্ট হিসেবেই যদি অ্যাড্রেস করা হয়, তাদের সঙ্গে তুমি একই রকমভাবে ব্যবহার করো, মানে তাদের সঙ্গেও তুমি এতটাই সোবার, মানে তারা ছবি তুলতে চাইলে বা কোনো কিছু থাকলে তোমার মুখে আমি কখনো বিরক্তি দেখিনি, যে কতবার দেখে, যে কতবার মানে এটা তোমরা দেখেছো বা ওরা দেখে
ওরা বলতে পারবে। মানে আমার মনেই হয় কি এখনো অ্যাজ ইফ মানে আমি যখন থাকি, যখন আমাদের ফুলকিতে তো প্রচুর মানে জুনিয়র আর্টিস্ট আসে, প্রচুর ছেলে মেয়ে, আর তাদের মধ্যে সব বেশিরভাগই আমাদের বয়সী যারা আসে, কারণ বক্সিং নিয়ে যেহেতু পুরো আমাদের এই স্টোরিটা। তো তখন দেখি যে আমার বয়সী প্রচুর ছেলেরা আসছে, মেয়েরা আসছে, তো কোথাও না আমি নিজেকেই দেখতে পাই যে আমিও তো ওদের মধ্যে একজন ছিলাম, বা আমিও তো এই জিনিসটা ফেস করেছি, কতদিন খেতে পেতাম না। এখন আমাদের ফুলকির যে টিমটা বা আমাদের এই যে প্রোডাকশন হাউসটা, দে আর ভেরি গুড, মানে ভেরি মাচ প্রফেশনাল। ওরা প্রত্যেককে হাতে করে লাইন দিয়ে দাঁড় করায়, ওদেরকে হাতে করে কুপন দেয়, তারপর ওরা খেতে যায়। ইভেন কুপনের কিন্তু লাক্সারিয়াস কুপন, যেটা ওরা ভালো করে খাওয়া দাওয়া খেতে পারে, মানে ভালো করে একটা লাঞ্চ হতে পারে। বাট আমি যখন জুনিয়র আর্টিস্ট করেছি শ্রীতমাদি, মানে এমনও দিন গেছে আমি গিয়ে দেখি যে মানে তোমার তরকারিটার কথা ছেড়েই দাও, ডাল শুধু পড়ে আছে, ভাত আর ডাল পড়ে আছে, সেটাই খেয়েছি। মা বাবাকে কোনোদিন বলেছি, মাকে বলতাম, খেয়েছিস বাবা, খেয়েছিস? তখন ও বলতো, মা দেখো এরকম খেতে গেছি, গিয়ে দেখি নেই কিছু, সব শেষ হয়ে গেছে, এটা পাইনি, ওটা মানে কিছু হয়তো ডাল ভাত। আর আমি ছোট থেকে খেতে ভালোবাসি, তো ওইটা মাকে খুব আঘাত করতো যে তুই স্বপ্নের জন্য এগোচ্ছিস, বাট সেখানে যদি খাওয়া পাচ্ছিস না, মানে ওই টাইমটা খুব খারাপ গেছে। সকালে গেছে, রাতে এসছে এই জুনিয়র আর্টিস্টের কাজ করতে গিয়ে, অথচ মানে খেতে পাইনি, খাওয়া হয়নি। এটা একটা মায়ের পক্ষে কতটা কষ্টকর, মানে মানে এটা ভাবতে গেলে না আমার খুব মানে কষ্ট হয় আর কি। জানি আমার কষ্ট তো করতেই হবে, ও সেই কষ্টটা করেছে, দিনের পর দিন অনেক কষ্ট করেছে। এই কষ্টটা তো ওর সঙ্গে সঙ্গে তোমরা নিয়েছো, এবং সেটার ফল হিসেবে আজকের ও দাঁড়িয়ে আছে এখানে। একদমই তাই, মানে আজকে তোমার চোখের জলটা মনে হয় গর্বের চোখ। একদমই তাই। মানে আমি জানি না আমি কতটুকু কি, মানে আমি এখনো কিছুই করিনি, আমার জাস্ট আমার শুরু। বাট আমি আরো অনেক কাজ করতে চাই শ্রীতমাদি, আমি অনেক কাজ করতে চাই। আমার একটা সিনেমা রিলিজ করছে সাউথের, যেটা তোমার কার্তিক সুব্বারাজ ডিরেক্ট করেছে, যে আর কি জাগমে থান্ডিরাম বলো বা জিগার থান্ডা XX বলো, ওরা এই কাজগুলো করে। তো ওদের সঙ্গে আমি একটা কাজ করতে পেরেছি, একটা ভালো চরিত্রে কাজ করতে পেরেছি। তো সেটা রিলিজ করবে, বা এই যে ধরো প্রলয় রিলিজ করলো, এই রিসেন্টলি রাজনীতি 2 রিলিজ করছে, হইচইতে রাজনীতি 1 আমি করেছি। তো এইগুলো যে আমি পেয়েছি, আমি খুব থ্যাঙ্কফুল আমি শ্রীকৃষ্ণের কাছে, ভগবানের কাছে। আমার মা প্রচণ্ড কৃষ্ণ ভক্ত, তো আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল। আমি অনেক কাজ করতে চাই, আমি প্রত্যেকটা ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাই, বিভিন্ন রকম চরিত্র করতে চাই। তারা যদি আমাকে যে কোনো রকম চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তোমাকে আজকে এটা করতে হবে বা আমাকে এটা দেখাতে হবে, আমি সেটা করতে। কারণ আমি পার্সোনালি বলি, আমি ফাইট জানতাম না, আমি ফাইট শিখিনি কোনোদিনও, বাট আমি প্রলয়তে ফাইট করেছি। এবার যারা দেখেছে, হ্যাঁ মানে আমার 8.5 ঘন্টা শুটিং হয়েছে ওটা, মানে ওই কাদার ফাইট সিকোয়েন্সটা মানে বিভৎস। আর রাজদা ইজ আ পারফেকশনিস্ট, মানে রাজদা এইটুকুও মানে নিজের কাজ নিয়ে মানে করে না, মানে কম্প্রোমাইজ করে না, যে না ঠিক আছে এটা হয়ে গেছে। মানে ইজ ইট 95%, মেক ইট 100, বাট মেক ইট 120, বাট 95% আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়। মেক ইট 120, দেন আমি ওটাকে একদম ওকে শট বলবো। দিস ইজ রাজ চক্রবর্তী। সো মানে হি ইজ লাইক মাই, মানে কি বলবো, মানে রাজার জন্য আমি আজকে এই জায়গায় বলতে পারবো, মানে অ্যাবসলিউটলি। আর এই প্রলয়ের পরেই কিন্তু ওর এই যে কাদায় যে শুটিংটা হয়েছে অতক্ষণ ধরে, তারপরেই কিন্তু ওর মুখের মানে এই না ওটা মানে মা বিং সো অনেস্ট না, আসলে কি মানে একটা হয় না যে ওগুলো মানে জিনিস যে না আমি বলছি আসলে মানে ওখানে ওই টাইমটাতে না আমাদের যেহেতু একটা দেখিয়েছে যে প্রচন্ড রুরাল বেসড একটা দুটো ক্যারেক্টার, কানু হারু, আর তোমার এরা প্রচন্ড নেশা করতে তো বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল বলছি কেন, বিভিন্ন রকমের আর কি মেকআপ আমাদের মধ্যে ইউজ হয়েছে, ওই হার্শটাকে দেখানোর জন্য মেকআপ ইউজ হয়েছে। এবার আমারই দোষ, আমি তখন তো অতটা জিনিসটা জানতাম না যে প্রাইমারও আঁকতে হয় বা অনেক কিছু করতে হয়, তারপর মেকআপ অ্যাপ্লাই করতে হয়। সো আমি তখন সেটা করেছি, তখন আর কি এটা হয়ে গেছিল, বাট নাও আই এম রিকভার্ড। আচ্ছা বেশ, এবার একটা অন্য প্রসঙ্গে আসি। এটা তো গেল তোমার কর্মগত জীবন, কিন্তু এই শুরুর দিকটাতেই একটা খারাপ ফেস তুমি পেয়েছো, সেটা কতখানি নিজের জীবনে দরকারি ছিল বলে মনে করো? মানে ওই সময়টা না পেরোলে আজকের দিন মারলে হয়তো এত ডাউন টু আর্থ হতো না, অন্য অনেকের ইমোশন বুঝতে পারতো না। মানে তুমি ওই ফেসটা করার পরে তুমি জানো যে লড়াইয়ের মূল্যটা কতটা। তাই মানে দেখো, মানে তুমি কি জিজ্ঞেস করলে যে আমাকে ওই ফেসটার পরে, হ্যাঁ এই লড়াইটা কতটা জীবনে দরকার? অ্যাবসলিউটলি দরকার ছিল, অ্যাবসলিউটলি দরকার ছিল। আমার প্রত্যেকটা অভিনেত্রীরই এটা যায়, এই ফেসটা যায়। আর এটা না কাইন্ড অফ বলে কি বলবো, মানে বলতে পারো এটা একটা লেসেন্স বা ট্রেনিং পিরিয়ড, এইগুলো আসে। এটা শাহরুখ খানেরও এসেছে, এটা নওয়াজুদ্দিন সিদ্দিকীরও এসেছে,
এটা বড় বড় অ্যাক্টরদের এসেছে, মানে ক্যাপ্রিওর এসেছে, ম্যাথিউ পেরির এসেছে। তো এটা মানে প্রত্যেকটা অ্যাক্টরের যায়। আমার মনে হয় এই যদি আমরা এই সিচুয়েশন দিয়ে যদি মানে গো থ্রু না করি, আমার মনে হয় না যে মানে সেই ওয়েটাতে আমরা এগোতে পারবো। হয়তো সেইখান দিয়ে গেছি বলেই হয়তো মানে আজকে যতটুকু মানে একদম মানে গুটি সামান্য করতে পারছি, বা সেটাই হয়তো সেটার জন্য হয়তো। আবার প্রলয় কিভাবে আসা? আবার প্রলয়ে মানে আমি রাজদার সঙ্গে ফেলনা করেছিলাম স্টার জলসায়। মানে এরকম র্যান্ডম, তোমাকে বললাম অনেক অডিশন দিতাম, তো অডিশন দিতে দিতে হঠাৎ করে আমি একটা সুযোগ পাই, আমাকে ফোন আসে যে আমি রাজ চক্রবর্তী হাউস থেকে বলছি, আমরা একটা টেলিভিশন করছি, ঠিক আছে। তো ফেলনার জন্য গেছিলাম, তখন আমি প্রথমবার রাজদাকে দেখি সামনে থেকে। আর রাজদাকে আমি এর আগে টিভিতে দেখেছি বা রাজ চক্রবর্তী বিভিন্ন সিনেমা দেখেছি, বোঝেনা সে বোঝেনা থেকে শুরু করে, দুই পৃথিবী থেকে শুরু করে, মানে কোনটা সেটা কোনটা বলবো আর কি, চিরদিনই তুমি যে আমার, মানে মানে প্লেন্টি অফ হিট মানে ব্লকবাস্টার্স। তো সেই লোকটাকে আমি সামনে দেখছি লুক সেটের দিন, আমি হা করে তাকিয়ে আছি লোকটা দিয়ে, হা করে, মানে একটা লার্জার দ্যান লাইফ একটা লোক সে আমার সামনে দাঁড়িয়ে আছে। তো ফেলনা হ্যাপেন্ড। আমার ক্যারেক্টারটা যেহেতু আমি নায়িকার ভাই ছিলাম, বা নায়িকাদের ভাইদের পোর্শনটা বা বাড়ির পোর্শনটা তো বেশি দিন দেখানো হয় না, 3-4 মাসের ট্র্যাক থাকে, তো 3-4 মাসের ট্র্যাক হয়েছিল। তখন রাজদা আমাকে বলেছিল, ইট ওয়াজ 2019, তখন আমাকে বলেছিল রাজদা তোর সঙ্গে আমি একটা কাজ করব, আমি যদি কোনোদিনও ওয়েব সিরিজ বা সিনেমা আবার যদি ফিরি, আমি তোকে একটা কাজ দেবো। তো আমি খুব লাফিয়েছিলাম যে আচ্ছা দেবে, আমি করবো, খুব ভালো করবো। তুমি যা করবি তো, হ্যাঁ করবো। তারপরে 3 বছর মতন কেটে গেছে। আমি জানি হয়তো রাজদা অনেক কাজে ব্যস্ত থাকে, আমিও চেষ্টা করছিলাম যে আবার হয়তো রাজদা আমাকে ডাকবেন, নিজেকে প্রিপেয়ার করছিলাম। হঠাৎ করেই একদিন আমাকে রাজদা নিজে ফোন করে যে এরকম অফিসে কথা আছে। তো গেলাম অফিসে, যাওয়ার পর বললো যে আমি একটা ওয়েব করছি, আমার প্রথম ওয়েব, যেটা কি না প্রলয়ের বলতে পারিস সিকুয়াল প্রিকুয়াল। অ্যান্ড আই ওয়াজ স্টান্ড, আই ওয়াজ লাইক কি প্রলয়, মানে প্রলয়ের মানে সিকুয়াল, প্রলয়ের সেকেন্ড পার্ট। আমি ভেবেছিলাম সেকেন্ড পার্ট, হ্যাঁ আমি করবো, মানে অ্যাবসলিউটলি করবো, আমাকে কিছু একটা দাও, মানে আমি যদি অ্যাজ ইফ অবজার্ভার হিসেবেও কাজ করতে পারি, আমি সেটাও করবো, আমি করবো। তবে যে দাঁড়া ওয়েট কর, দুটো স্ক্রিপ্ট দিচ্ছি, দুটো পড়ে আমাকে শোনা। তো স্ক্রিপ্ট দিল। প্রথমে আমি পেয়েছিলাম হচ্ছে আর্য চরিত্রটা, যেটা রুবেল আর কি রাজ্য করলো, আর দেন কানু। তো রাজদা আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল যে তুই কি বলে তুই সাঁতার কাটতে পারিস? হ্যাঁ হ্যাঁ, হেভি সাঁতার কাটি বলে দিয়েছিল, হেভি সাঁতার কাটি। কারণ একদম পারি না আমি, হচ্ছে তোমার পুকুরে গিয়ে মগ দিয়ে চান করা ছিল। আচ্ছা, সমুদ্রে গিয়ে? হ্যাঁ, নদীতে গিয়ে আর কি করবো। তারপরে যখন রাজদা বলে শোন হ্যাঁ সাঁতার জানতেই হবে, কারণ তোদের মাতলা নদীতে ফাইট সিকোয়েন্স আছে। অ্যান্ড আই ওয়াজ কুমির, অ্যাবসলিউটলি কুমির আছে। রাজদা বলছে হ্যাঁ কুমির আছে, তো ফাইট করতে হবে, হিরো হতে গেলে সব করতে হয়। আলাম যে হ্যাঁ মানে তুই তো বললি ফাইট, তুই আমাকে তুই তো বললি যে তুই সাঁতার জানিস। হ্যাঁ সাঁতার আমি শিখে নেবো। তো তারপরে আর কি এইভাবেই তারপরে রুবেলের ক্যারেক্টারটা আমার সঙ্গে কোনোভাবে যায় না। তো কানুর জন্য রাজদা আমাকে অ্যাপ্রোচ করে, রাজদা আমাকে সেই সুযোগটা দেয় যে আমি কানু করার মানে করি। আমাদের মানে অনেক দিনের একটা ওয়ার্কশপ হয়, আমাদেরকে ওয়ার্কশপ করানো হয়, আমি পুষণ, সামিউল, তারপর হচ্ছে আর্য, আমরা প্রত্যেকেই আমরা ওয়ার্কশপ করি একসঙ্গে। তো ওই পোর্শনটা আর শুটিংগুলো খুব মজার হয়েছে। মানে সুন্দরবনে আমরা প্রায় ধরে নাও আমি আর পুষণ মনে হয় সুন্দরবনে 5 দিন মতন শুটিং করেছি, আর বাদ বাকিটা কলকাতায় করেছি আর কি। তো সেদিনের সেই শুরুটা ছিল যেদিনে মানে একদম প্রথম দিন, যেদিন কলকাতায় পা রেখে স্বপ্ন দেখেছিলে, আর আজকের এই জায়গায় নিজের দাঁড়িয়ে থাকা। 3টে এমন জিনিস যেগুলো তোমাকে এই দীর্ঘ যাত্রাটা দিয়েছে, জীবনকে দিয়েছে, মানে কোনো গিফট নয়, কোনো অন্য ম্যাটেরিয়াল নয়। 3টে এমন জিনিস, লার্নিং, অনেস্টি, স্টে কাম, আর সবসময় হাসো। মিনু, আরেকখানা প্রশ্ন মাথায় এলো যে অনেক ক্ষেত্রে শোনা যায় যে অভিনয় করতে ইচ্ছুক যারা, তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, এবং অনেক জায়গায় অনেকেই এটা নিয়ে বারবার সাবধান করেছে, টাকা দিয়ে বলা হয় তোমাকে কাজ দেবো। কখনো এরকম কোনো প্রতারণার ফাঁদে পড়েছো কি? না, আমাকে পড়তে হয়নি। কারণ সত্যি কথা বলতে আমি না মানে আমার কাছে অনেক রকম এরকম অফার এসেছিল যে তুমি এত টাকা দাও, আমি তোমাকে স্টার জলসা বা অনেক জায়গায় আমি তোমাকে বড় বড় চরিত্র দিয়ে দেবো। বাট আমার প্রথম থেকেই মনে হয়, যেহেতু থিয়েটার করতাম, তো থিয়েটারে আমাদের অনেক সিনিয়ররা থাকতো, তারা বলতো যে দেখ বাবা তুই তো ছোট, তোকে কিন্তু এইসব মানে অনেক মানে এরা শুনতে হবে, তুই কিন্তু এখান থেকে কান দিবি না, বা যেখানে টাকা পয়সার ব্যাপার সেখানে টাকা পয়সার দিকে যাবি না, তুই তোর মানে এমটা নিয়ে এগিয়ে যা, তোর অভিনয় দিয়ে তুই কর, তোর যদি অভিনয় ভালো লাগে তখন ওরা তোকে নেবে, টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না। তো এইটা আমাকে ফেস করতে হয়নি। বাট তুমি যেহেতু বললে,
রিসেন্টলি আমি এই ফুলকি চলাকালীনই আর কি, যখন ধরো এই যে যারা আসে আর কি তোমার মানে ধরো জুনিয়র আর্টিস্টরা প্রত্যেকে আসে, তারা মাঝে মাঝে এসে আমাকে জিজ্ঞেস করে দাদা তুমি কি করে এখানে এলে বা তোমার জার্নিটা কীরকম বলো। কিছু কিছু ছেলে এসে আমাকে এটা বলে দাদা আমাকে অমুক জায়গা থেকে অমুক জায়গায় বলেছে আমাকে এত টাকা দেওয়ার জন্য, আমি দিয়েছি, তারপরে দেখো আমাকে এই কাজগুলো দিচ্ছে। মানে সেখানে ধরে নাও সেই ছেলেটা ধরে নাও 50,000 টাকা 70,000 টাকা এরকম দিয়েছে আমাকে রিসেন্টলি, ধরো 1 সপ্তাহ আগে আমাদের একটা বক্সিংয়ের একটা আমরা সেগমেন্ট করলাম, তোমরা মনে হয় সেদিন গিয়েছিলে 300 এপিসোডের আগে আগে আর কি, সেই দিনই আমাকে একটা ছেলে এসে বলছে দাদা আমাকে এরকম বলেছে, এরকম করে কি কাজ হয়? আর আমি আকাশ থেকে বললাম যে 70,000 টাকা তোমার কাছে চেয়েছি। বলছে হ্যাঁ দেখো আমাকে বলেছিল আমি অনেক বড় বড় চরিত্র পাবো, কিন্তু আমাকে এখন জুনিয়র আর্টিস্টের 1 দিন 2 দিনের কাজ দিচ্ছে, আমাকে টাকাটা মারা গেল। তো আমি বলবো যে এই দিক থেকে একেবারেই মানে প্লিজ মানে এই সবের দিকে না গিয়ে ফোকাস অন ইউর ক্রাফট, নিজেকে ঝালাই করো। আমার মনে হয় নিজেকে ঝালাই করলেই তোমার ওই জায়গাটা অ্যাচিভ হবে, টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না। তার মানে হলো নিজেকে ঝালাই করার মাধ্যমে শার্প করাতেই বিশ্বাসী তুমি। কিন্তু আমরা তো এতখানি এরকম ড্রাইভ ভাবে ইন্টারভিউটা শেষ হতে দিতে পারি না, তাই আমার তো যেদিকে চোখ গেছে তুমি নিজেও জানো কোন দিকে। আমার গিটার, হ্যাঁ প্লিজ। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি দিদি নাম্বার 1 থেকেও বেশ কিছু জিনিস পেয়েছি। দিদি নাম্বার 1 এ এটা আমার মা জাস্ট তোমার এই 2 মাস আগে আর কি গিয়েছিল, তো মা দিদি নাম্বার 1 এ চ্যাম্পিয়ন হয়েছে। মা 3 বলে 3টে 6 মেরেছে, মানে লাস্টে 3টে উত্তর অসম্ভব ভালো দিয়েছে। যেটা তোমরা মনে হয় 3 জনেই খুব ক্রিকেট দেখতে ভালোবাসো না? হ্যাঁ বাবা মা আমি 3 জনেই প্রচন্ড ক্রিকেট দেখতে ভালোবাসি। আমি তো দেখলে মোটামুটি সব নাম। হ্যাঁ হ্যাঁ মানে তুমি যদি মাকে বলো যে কলকাতাতে মানে কোন প্লেয়ার কোন দেশের বা কোন প্লেয়ার কোন ফরমেশনে খেলে, বা ধরো ইন্ডিয়ান টিমে কোন প্লেয়ার কত নম্বরে নামে বা তার স্ট্যাটিস্টিক্স কি, সেটাই মা বলে দেবে। মানে দারুণ মানে এটা। তো মা এটা জিতেছে আগের মাসেই। আমিও খুব ক্রিকেট খেলতে ভালোবাসি, তো আমার একটা তোমাকে দেখাই, এখানে আমার বইয়ের কিছু কালেকশন, কিছু কিছু অল্প অল্প আছে। তো এটা আমার একটা নতুন অ্যাড হয়েছে। আর হচ্ছে এখানে বেশ কিছু তোমার বই আছে, যেমন ধরো শেক্সপিয়ার রচনাবলী, গীতবিতান আমার মায়ের জন্য, গীতাঞ্জলি মায়ের, উৎপল দত্তের নাটক নাট্যভবনের নটজীবন, এটা আমি একটা নাটকের সেমিনার করে আমি পেয়েছিলাম। আর হচ্ছে বেশ কিছু আর কি, ধরো মনোজ মিত্রের একটা নরক গুলজার একটা নাটকের বই, ছোটদের হাসির নাটক, বা ধরো গোড়া, ঘরে বাইরে ছেলেবেলা, তো এই কিছু 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 আছে আর কি, এখনো সাজানো হয়নি, যখন সাজাবো। ওদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, ইয়েস, নিজেকে মোটিভেট করার জন্য। দিস ইজ মাই গড, দিস ইজ মাই লাইফ অ্যান্ড হ্যাঁ এটা নিজেকে মোটিভেট করার জন্য, মানে এটা আমাকে মানে একজন দিয়েছে যে আমার খুবই মানে ইম্পর্টেন্ট আমার লাইফে। তো সে আমাকে দিয়েছে, সে সবসময় আমাকে সাপোর্ট করে সব কিছুতে, খুব চার্জড আপ করে প্রত্যেকবার। তো সে আমাকে একটা এই জিনিসটা আমাকে গিফট করেছে, তো এইটা আমি এই জন্য সাজিয়ে রেখেছি। ইভেন তুমি দেখো না এই কোটটা যে এতটা মানে পাওয়ারফুল না, মানে মানে এটা আনপ্যারালাল, এই লোকটাই আনপ্যারালাল, তো এই জন্যই আমি এটাকে রেখেছি। আর আমার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে। তুমি কোন ছেলেকে এখন নিয়ে নেবে বলো? আমি বড় ছেলেকেই নিই, ছোট ছেলে জাস্ট এসছে কিছুদিন হলো। ও এটা আমাকে আমি ওকে ইউকে চ্যান নাম দিয়েছি, ইউকে চ্যান। আর আমার বড় ছেলের নাম আমি এখনো পর্যন্ত দিইনি, কারণ বড় ছেলে আমার ফার্স্ট লাভ। বড় ছেলের নাম কি দেওয়া যায়, মানে হ্যাঁ না লাইফটা খুব মানে ক্লিশে, প্রচন্ড ক্লিশে দেবো। আর এটা আমাকে অনিদি দিয়েছে, অনিদি গিফট করেছে আমার জন্মদিনে, স্যার জন্মদিন বলছি, বড় না ভাই ফোটায় গিফট করেছিল আর কি। তো এটা আমাকে আমি এখনো পর্যন্ত আমি এটা মানে ঠিক করে বাজাতে পারি না, বড় ছেলেকে নিয়ে করতে পারি। এমনি তো ঘরটা আমি কোনো রকমে সাজিয়েছি। ও আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, ফুলকি চলাকালীন আমাদের সেটে এসে একজন পিয়াল দাদাকে এঁকেছে, একটা ছোট্ট এইটুকু একটা বাচ্চা ছেলে, ক্লাস 3-তে পড়ে, সে এই পোর্ট্রেটটা এঁকেছে। আমার সোশ্যাল মিডিয়া থেকে একটা ছবি নিয়ে এই পোর্ট্রেটটাও এঁকেছে। অ্যান্ড আই ওয়াজ স্পেলবাউন্ড অ্যাট দ্যাট টাইম, যে এত সুন্দর মানে ডিটেলিং, মানে ধরো চুলের জায়গাটা বা মানে একটা 3 বছরের বলছি ক্লাস 3-তে পড়া ছেলে যদি এরকম মানে আঁকতে পারে এখনই, তাহলে ভবিষ্যতে ও কি করবে। তো ভেরি প্রাউড অফ। এই ছবিটার সামনে দাঁড়িয়ে গানটা হবে, হতেই পারে, হোক তাহলে এটা দিয়েই আজকের এই দাদা এটা তো আমি এটা আমি হোল্ড করতে পারবো না, আমরা এই দিকটা করি, এই ভিউটা ভালো। আমার এসআরকে আছে এখানে, আছে কে কে আর জিতেছে। আচ্ছা কি গান শুনবে তোমরা বলো? जब से जुड़ा तुझसे जिया चैनो करार दिल को मिला जब भी रहूं
संग तेरे बोलो हर गम शिकवा गिला तेरे इश्क का ही नशा है मेरे रूह तक में बसा है सुकून मिला আমি যেতে দেব না সময়কে এক মুঠো ভরা জোছনা এটা গল্পকার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে থ্যাংক ইউ সো মাচ টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।